আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে 166 পাতা থেকে 174 পাতা পর্যন্ত যা যা প্রশ্নোত্তর হয় সেসব নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে প্রথম পর্বে মূল্যায়নের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পাতা নিয়ে আলোচনা হয়ে গেছে। যা যা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক আছে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করছি। প্রথমে আমরা দেখে নেব পরিবেশ ও বিজ্ঞান। পরপর প্রশ্নোত্তর তোমাদের সামনে আসতে আরম্ভ করছে। দেখো, পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। আজ আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে হাতি। দেখো, তোমাদের বইয়ে বেশ কয়েকটা প্রাণী সম্পর্কে পরিচয় দেওয়া আছে। হাতি আছে প্রথমে, তারপর শিম্পাঞ্জি, পরিযায়ী পাখি, তারপরে রয়েছে কাক, মশা, এরপরে রয়েছে মাছ, তারপরে রয়েছে সাপ। ঠিক আছে, এরপরে আছে আমাদের বাঘ, আর তারপরে রয়েছে আমাদের তিমি। এই কটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমরা ভালো করে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো, তৃতীয় পর্বের মূল্যায়ন শ্রেণী ষষ্ঠ, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পাতা 166 থেকে 174। তোমাদের বইয়ে 166 থেকে 174 পাতায় যে সকল প্রশ্নগুলো হতে পারে তাদের তোমাদের সামনে হাজির করেছি। ভিডিওটা একটু লম্বা হবে, তাই তোমরা ধৈর্য ধরে দেখে নিও। প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, যে খাতায় লিখে রাখবে, অনেক তোমাদের কাজে লাগবে। প্রথম প্রশ্ন, হাতির দেহের বিবরণ দাও। উত্তরটা এমন হবে, পৃথিবীর স্থলভাগে ঘুরে বেড়ানো সবচেয়ে বড় আকারের প্রাণী হলো হাতি। ভারতে হাতিদের ওজন কম করে 2000 কিলোগ্রাম এবং উচ্চতা 11 ফুট হয়ে থাকে। শরীরের সুর তৈরি হয়েছে নাক আর উপরের ঠোঁট জোড়া লেগে। হাতির মুখের উপরের পাটির একজোড়া দাঁত বেরিয়ে গিয়ে লম্বা হয়ে বেরিয়ে আসে। এগুলি প্রায় 6-7 ফুট লম্বা হয়ে থাকে। পরের প্রশ্ন, হাতি তার সুর দিয়ে কী কী কাজ করে? হাতির সুর দেখতে মজার হলেও এটি দিয়ে হাতি নানা রকম কাজ করে থাকে। বাতাসে গন্ধ শোকা, গাছের ডাল ভাঙা, জল শুষে মুখে ঢালা, এরকম নানা কাজ হাতি নিজের সুরকে ব্যবহার করে। পরের প্রশ্ন হচ্ছে, হাতির দল কিভাবে থাকে? হাতির দল হলো একটি পরিবার। হাতি খুব শান্ত স্বভাবের, কিন্তু বাচ্চার কষ্ট সে একেবারেই সহ্য করতে পারে না। মানুষের মতো সে তার বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখে। হাতি পরিবারের প্রধান হলো মা, দিদিমা, তাদের মেয়ে, নাতি নাতনিরা। বিপদে পড়লে হাতি সুর উঁচু করে ডাকতে থাকে, তখন দলের হাতিরা এক হয়ে বিপদের মোকাবেলা করে। ছেলে হাতিরা পুরোপুরি বড় হয়ে দল থেকে ছেড়ে একা ঘুরতে ভালোবাসে, আবার দলের সঙ্গেও থাকে। পরের প্রশ্ন, দেখো, হাতি সমাজের নিয়ম কেমন? উত্তর হবে, হাতি সমাজের নিয়ম খুব কড়া। পথে চলতে চলতে কোনো হাতির বাচ্চা দলছুট হলে হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু তারা যদি দেখে সে হাতি মানুষের কাছে আশ্রয় নিয়েছে, তবে তাকে হাতিরা কোনোদিনই নিজের সমাজে গ্রহণ করে না। পরের প্রশ্ন হচ্ছে, হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? দেখো, উত্তরটা এমনভাবে হবে, হাতির বিশাল শরীরে খাবার লাগে অনেক। এক একটা হাতি দিনে 150 কেজি ঘাস পাতা খেতে পারে। জঙ্গলে খাবার কম পড়ে গেলে খাবারের খোঁজে হাতিরা ফসলের খেতে বা গ্রামে ঢুকে পড়ে। সে সময় বাধা দিলে তারা ঘর বাড়ি ভেঙে ফেলে, মানুষকে আঘাত করে। হাতির যাতায়াতের পথে মানুষ ঘর বাড়ি তৈরি করছে, রাস্তা রেললাইন বসাচ্ছে, তাই হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। দেখো, এরপর আমরা শিম্পাঞ্জি থেকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নিই। বিজ্ঞানীরা শিম্পাঞ্জিদের পরীক্ষা করে কি দেখেছেন? উত্তরটা এমন আছে, বিজ্ঞানীরা শিম্পাঞ্জিদের পরীক্ষা করে দেখেছেন জীবজগতের শিম্পাঞ্জিদের সঙ্গে মানুষের সবথেকে বেশি মিল রয়েছে। এরা পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে, খোলা ভেঙে বাদাম খায়, উইপোকার ঢিবি দিয়ে কাঠি ঢুকিয়ে উই শিকার করে, প্রতি রাতে গাছের ডালে পাতা
বাসা বানিয়ে ঘুমায়। পোষা শিম্পাঞ্জিরা সহজে মানুষের বন্ধু হয়, সেখানে আকার ইঙ্গিতে তারা মানুষের মতো অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা কি খায়? শিম্পাঞ্জিরা শাক পাতা ফলমূল খায়, মাঝে মাঝে উই পোকা বা ছোট ছোট হরিণ শিকার করেও খেয়ে থাকে। তারপরে প্রশ্ন, পৃথিবীতে শিম্পাঞ্জির সংখ্যা কমে আসছে কেন? দেখো, উত্তরটা এমন হবে, চোরা শিকারীদের উপদ্রব আর শিম্পাঞ্জিদের বাসস্থানের জন্য জঙ্গল কমে যাওয়ায় শিম্পাঞ্জিদের সংখ্যা কমে আসছে। আফ্রিকার গভীর জঙ্গল ছাড়া তাদের প্রকৃতিতে কোথাও প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় না। এরপরে আমরা পরিযায়ী পাখি, ঠিক আছে, এটা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন জেনে নেব। আগে জানবো পরিযায়ী পাখি কাদের বলে। দেখো, যারা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, আবার শীত কাটলে সেখানে ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। এরপরে দেখো, পরিযায়ী পাখিরা আমাদের দেশে আসে কেন? শীতের সময় তিব্বত, ভুটান, লাদাখ, হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চলে খুব শীত পড়ে, বরফে ঢেকে যায়, খাবার পাওয়া যায় না, তাই খাবারের সন্ধানে পরিযায়ী পাখিরা সেখান থেকে আমাদের সমতলের দেশে নেমে আসে। পরিযায়ী পাখিরা কতটা পথ উড়ে আসতে পারে? দেখো, এই প্রশ্নের উত্তরটা এমন হবে, পরিযায়ী পাখিরা খাবারের সন্ধানে হয়তো 1000 কিলোমিটার পথ উড়ে যেতে পারে। এমনও পাখি আছে যারা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অঞ্চলে, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত শেষ প্রান্ত থেকে অপর শেষ প্রান্তে উড়ে যায়। তারপরে দেখো, চারের প্রশ্নটা, আমাদের এখানে কোন কোন পরিযায়ী পাখি দেখা যায়? আমাদের এখানে শীতের সময় নানা রকম পরিযায়ী বুনো হাঁস আসে। কলকাতার কাছে সাঁতরাগাছির ঝিলে গ্রাম বাংলার নানা বিল জলায় শীতের সময় বুনো হাঁসদের দেখা যায়। লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো খঞ্জনা বা মাঠের কোনায় কুল বা অন্য গাছের নিচু ডালে শিকার সন্ধানে চুপ বসে থাকা চোখে কালো দাগে খয়েরি রঙের কাজল পাখি, এরাও পরিযায়ী পাখি, হিমালয় থেকে আসা শীতের অতিথি। তারপরে দেখো, পরিযায়ী পাখিদের কোন বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয়? পরিযায়ী পাখিদের কোন বিজ্ঞানীর কাছে গবেষণার বিষয়? দেখো, এত লম্বা যাত্রাপথ কোন কোন দিক চিহ্ন অনুসরণ করে পরিযায়ী পাখিরা পাড়ি দেয় তা এক বিস্ময়ের কথা। আর এত পথ পাড়ি দিতে এত ছোট্ট দেহ প্রয়োজনীয় শক্তি তারা কোথা থেকে পায়, সেটাও বিজ্ঞানের কাছে গবেষণার বিষয়। তারপরে প্রশ্ন, তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখিরা আসে? তাদের দেখতে কেমন? কি খায়? বছরের কোন সময়ে দেখা যায়? আমাদের এলাকায় বুনো হাঁস আসে, তাদের দেখতে সাদা বা বাদামি মেশানো রং হয়, তারা জলজ প্রাণী ও শ্যাওলা খায়, শীতকালে এদের দেখা যায়। পশ্চিমবঙ্গের সমতলে হিমালয় থেকে যে সকল পরিযায়ী পাখি হাঁস আসে তারা কোথা থেকে আসে? তারা তিব্বত, ভুটান, লাদাখ থেকে আসে। আর্কটিকটার নামে পরিযায়ী পাখি কোথা থেকে কোথায় যায়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অঞ্চলে যায়। তারপরে প্রশ্ন, কোথাকার পাখি কোথায় যাচ্ছে তা কীভাবে বোঝা যায়? কোনো একটা দিক চিহ্ন অনুসরণ করে এরা যায়, তবে বিজ্ঞানীরা এখনও এই নিয়ে গবেষণা করছেন। পরের প্রশ্ন দেখো, পরিযায়ী পাখিদের এই যাযাবর বৃত্তির কারণ কি? এই একই প্রশ্ন, পার্বত্য অঞ্চলে প্রবল শীতে বরফে ঢেকে যায়, খাবার দাবার পাওয়া যায় না। পরিযায়ী পাখিরা সমতলে খাবার পায় এবং তুলনায় শীত কম হয়, তাই জন্য তারা এখানে নেমে আসে। এরপর দেখো, কাক সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু করে জেনে নিই। আমরা কি কি জাতের কাক দেখি? কাক মানুষের পরিচিত পাখিদের মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে 40টারও বেশি জাতের কাক আছে। আমাদের এখানে অবশ্য আমরা দুটো জাতের কাককে দেখতে পাই, পাতি কাক আর দাঁড় কাক। দেখো, পাতি কাক ও দাঁড় কাকের চেহারার বর্ণনা দাও। পাতি কাকের ডানা, লেজ, গলা, মাথা, ঠোঁট চকচকে কালো, কিন্তু ঘাড় আর পেট ছাই ছাই রঙের হয়। আর দাঁড় কাকের পুরো শরীর কুচকুচে কালো, চেহারাও তার পাতি কাকের থেকে বড়। কাক কি খায়? দেখো, কাকেরা সব কিছু খায়। আবর্জনা ঘেঁটে খাবার খায়, সুযোগ পেলে ইঁদুর, ছোট
পাখি এসব শিকার করে, আবর্জনা কেটে খায় বলে ঘেন্না লাগে, কিন্তু কাকেদের বুদ্ধি তারিফ করার মতো। এর পরের প্রশ্ন আসছে, কাকেদের বুদ্ধি কেমন? দেখো, পুরাতন দিনের গল্পকথায় তাদের বুদ্ধির কাহিনীর পরিচয় রয়েছে। বুদ্ধিতে শিম্পাঞ্জিরা নাকি মানুষের পরে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন কাকড়াও প্রায় শিম্পাঞ্জির মতো বুদ্ধিমান। কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে। কাকড়া সামাজিক ও মানুষের মতো। কাকেদের স্বভাব আসে সেখানে শত শত কাক জড়ো হয়। তবে বাসা তৈরির বিষয়ে কাকেদের সমস্যা আছে। প্রচণ্ড ঝড়ে বাসা ভেঙে প্রায় সময় কাকের বাচ্চা মাটিতে পড়ে যায়। বেশ, এরপরে কি প্রশ্ন আছে দেখে নি। একের বিপদে অন্য কাকেরা কিভাবে সাহায্য করে তা দেখেছ কিনা আলোচনা করো। দেখো, উত্তরটা এমন হবে, একের বিপদে অন্য কাকেরা দল বেঁধে এক জায়গায় জড়ো হয় এবং কা কা শব্দ চিৎকার করে। মানুষ বা অন্য প্রাণী তাদের বাসা দিয়ে গেলে সুযোগ বুঝে কাক তাকে শক্ত ঠোঁটে ঠুকরে দেয়। এরপরে আমরা মশা সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন জেনে নেব। দেখো, মশার স্বভাব কি? মশার থেকে কি কি রোগ হতে পারে? মশা মানুষকে কামড়ানো মশার স্বভাব। দেখো, মশা রক্ত শুষে নেবার জন্য কামড়ায়। যেখানে সে হুল ফোটায় সেখানে ফুলে যায় ও জ্বালা করে। মশাদের শরীরে ম্যালেরিয়া, ডেঙ্গি, ফাইলেরিয়া প্রভৃতি মারাত্মক রোগের জীবাণু থাকে। হুল ফোটাবার সময় সেই জীবাণু মানুষের শরীরে ঢুকে গিয়ে রোগ সৃষ্টি করে। দেখো, সব মশা কি রক্ত খায়? উত্তর হচ্ছে না। পুরুষ মশা রক্ত খায় না, স্ত্রী মশা রক্ত খায়, তা না হলে ডিম পাড়তে পারে না। এমনিতে স্ত্রী ও পুরুষ মশা দুজনেই গাছের রস খেয়ে বেঁচে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, মশারা কিভাবে ডিম পারে? রক্ত পান করে স্ত্রী মশারা স্রোত নেই এমন জলে ডিম পারে। ডিম ফুটে লার্ভা মানে শুটকি বেরোয়। লার্ভারা জলের খাবার খেয়ে বড় হয়। তারা তখন পিউপা বা মুক্কিতে পরিণত হয়ে যায়। পিউপারা কিছু খায় না। এরা কিছুদিন বাদে খোলস ফেলে পুরোপুরি একটা মশা হয়ে জল থেকে বেরিয়ে উড়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোন জাতের মশা কি কি রোগ জীবাণু বহন করে? দেখো, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে। এরা উড়বার সময় আওয়াজ করে। এদের ডানায় কালো ছোপ থাকে। পরের প্রশ্ন হচ্ছে, ওই প্রশ্নের পরের অংশ হচ্ছে, এডিস মশা খুব ছোট হয়। এদের পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে। এরা দিনের বেলা কামড়ায় এবং কামড়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ডেঙ্গু জীবাণু ঢুকে যায়। তারপরে কিউলেক্স মশা এক ধরনের মশা যারা গভীর রাতে কামড়ায়। এদের ডানায় কোনো ছোপ থাকে না আর এদের ওড়ার সময় কোনো শব্দ হয় না। তবে সব মশাই রোগ জীবাণু বহন করে না। মশার কামড় থেকে বাঁচতে কি কি সাবধানতা নেওয়া উচিত? দেখো, এই প্রশ্ন উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। মশা জমা জলে ডিম পাড়ে, তাই আমাদের বাড়িতে ও তার চারিপাশে টাবের খোলা প্লাস্টিক, ভাঙা প্লাস্টিক বা টব বা কোনো পাত্রে জল জমে থাকলে তা ফেলে দেওয়া উচিত। মশারি টাঙিয়ে ঘুমোলে মশা কামড়াতে পারে না। এইভাবে ম্যালেরিয়া বা ডেঙ্গি রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি। চলে আসি আমরা পরের প্রশ্ন। দেখো, মাছ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে এগুলোকে বুঝে নেব। জলের মধ্যে কিভাবে মাছ শ্বাসকার্য চালায়? দেখো, উত্তরটা এমন হবে, মাছ জলজ প্রাণী। মুখ দিয়ে জল গিলে ফুলকোর সাহায্যে জল চালিয়ে কানকো দিয়ে বার করে। ফুলকোর সাহায্যে জল থেকে অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। কাজেই জলে শ্বাস প্রশ্বাস নিতে মাছেদের কোনো অসুবিধা হয় না। মাছেরা কি খায়? দেখো, এই প্রশ্ন উত্তর হচ্ছে, মাছেরা খায় ছোট ছোট পোকামাকড়, শ্যাওলা। কেউ খায় জলার গাছের শাক পাতা, কেউ বা পেটে পড়ে ছোট ছোট মাছেদের। নেক্সট কোশ্চেন, মাছেদের জলের মধ্যে মাছ কিভাবে চলাফেরা করে? দেখো, এটা মাছ হবে। মাছেদের কানকোর পাশে থাকা দুটো পাখনা যেন নৌকার বৈঠা, জল ঢেলে এগিয়ে যেতে সাহায্য করে। লেজের পাখনা যেন নৌকার হাল, মাছ যেদিকে যেতে চায় সেদিকে মাছকে নিয়ে যায়। পরের প্রশ্ন, মাছেরা কিভাবে তাদের বাচ্চাদের যত্ন করে? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে এটা বুঝবে। মাছেদের বাবা ও মারা তাদের বাচ্চাদের জন্য খুবই চিন্তা করে। শোল, গজাল, চিতল জাতীয় মাছেরা বাচ্চার যত্ন নেয় ডিম থেকে বড় হওয়া পর্যন্ত। বাবা মা দুজনেই এই কাজ করে। মা যখন বাসায় ডিম
দিতে শুরু করে। বাবা মাছেরা তখন পাহারা দেয়, সারাক্ষণ বসে থাকে, শত্রুকে দেখলে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে যায়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর বাবা মা কাজ আরও বেড়ে যায়, তখন বাচ্চাকে ঘিরে রেখে তারা পাহারা দেয়। পরের প্রশ্ন, ওই একই অনুরূপ প্রশ্ন, বিশেষ এক ধরনের মাছ আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কিভাবে নিজের বাচ্চাদের রক্ষা করে? দেখো উত্তরটা এমন হবে, তেলাপিয়া মাছ জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলো খাঁজ কাটে, তারপরে সেখানে বাসা বানায়। তেলাপিয়া উপর থেকে পাহারা দেয়। মা তেলাপিয়া মুখের ভেতর থাকা থলির মধ্যে শিশুদের জন্ম দেয়, তারপরে বেরিয়ে এসে সে সাঁতার কেটে খাবার সংগ্রহ করে। কখনো ভয় পেলে আবার মায়ের মুখের থলির মধ্যে ঢুকে যায়। এ যেন ক্যাঙ্গারুর পেটে থাকা বাচ্চাদের নিরাপদ থলির মতো। তারপরে 6 প্রশ্নটা দেখো, সি হর্স মাছেরা কিভাবে বাচ্চাদের যত্ন নেয়? উত্তরটা এমন হবে, সাগরের জলে সি হর্স বলে একটা মাছ দেখা যায়। বাবা সি হর্স লেজের কাছে একটা বিশেষ থলি থাকে। মা সি হর্স ওই থলির মধ্যে ঢুকে ডিম তুলে রাখে। বাবা দিনরাত ওই ডিমগুলোকে পাহারা দেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরও বাবা থলির মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে। এরপরে দেখো, অ্যাকোরিয়ামে যে মাছ দেখা যায় প্যারাডিয়াস মাছ, তাদের বাচ্চাদের কীভাবে রক্ষা করে? অ্যাকোরিয়ামে অনেক ধরনের রঙিন মাছ দেখা যায়। এদের মধ্যে একটা হলো প্যারাডাইস মাছ। বাবা প্যারাডাইস মুখের ভেতর লালাবার করে বাতাসে বুদবুদ ছাড়ে, তা দিয়ে মা প্যারাডাইস মাছের ডিম পালার বাসা তৈরি করে। বাবা মাছ ডিমগুলোকে পাহারা দেয়, শিশু মাছদের লালন পালন করে। তারপরে প্রশ্ন দেখো, জলের মধ্যে মাছেদের কী কী সমস্যা হতে পারে? উত্তরটা এমন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মাছেদের জল সবসময় বিপদের মধ্যে থাকতে হয়। কখনো বা দ্রুত জল শুকিয়ে যেতে পারে, কখনো বা জলের মধ্যে রাসায়নিক বিষাক্ত হতে পারে, কখনো জলে অক্সিজেন কমে যেতে পারে। মাছেরা বিপদে পড়লে অনেক দূর থেকে গন্ধ ছড়ায়। মাছেরা বিপদে পড়লে গা থেকে একটা অদ্ভুত গন্ধ ছড়ায়। টের পেলে অন্য মাছেদের সতর্ক হয়ে যায় আর বিপদ বুঝে জলের মধ্যে তারা ছোটাছুটি করে। পরের প্রশ্ন, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কত জাতের মাছের সন্ধান পেয়েছেন? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত 32,000-এর বেশি জাতের মাছের সন্ধান পেয়েছেন। আর কোনো মেরুদণ্ড প্রাণীর মধ্যে এত বৈচিত্র্য দেখা যায় না। এরপরে দেখো, আমরা সাপ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন হাজির করেছি, সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। সাপের স্বভাব ও বাসস্থান সম্পর্কে কি জানো? উত্তরটা এমন হবে, সাপের হাত বা পা নেই। এরা মাংসাশী প্রাণী, ঠিক আছে, কী হবে না, মাংসাশী প্রাণী। অন্য প্রাণীকে ধরে ইঁদুর থেকে হরিণ, সব প্রাণীকে এরা গিলে খায়। ইঁদুর ছুঁচোর মতো ফসল খেকো প্রাণীদের খেয়ে এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বরফের দেশে ছাড়া প্রায় সর্বত্র এদের দেখা যায়। গাছের ডাল, মাটির তলা কিংবা জলে বহু সাপেরই বাসস্থান। সাপের মাথায় হাড় এমনভাবে সাজানো যে চোয়াল দুটোকে দুপাশে ছড়িয়ে বিশাল হাঁ করতে পারে। তাই সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর পাখি শিকার করতে পারে। সাপের চামড়া আঁশ দিয়ে ঢাকা। ডাঙায় সাপ পেটের আঁশের সাহায্যে চলাফেরা করে। সাপ সারা জীবন নিয়মিতভাবে পুরনো খোলস পাল্টায়। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাপের কোনো কান নেই, কিন্তু এরা ঘ্রাণ শক্তি খুব ভালো। এরা জিভ দিয়ে বাতাসে ভাসা গন্ধের অণু মুখের ভেতর নিয়ে গন্ধ টের পায়। এরা বুক দিয়ে মাটিতে হওয়া সামান্য কম্পন টের পায়। একটু ভালো করে দেখে নে প্রশ্নের উত্তরগুলো কেমন করে সাজানো হয়েছে। আচ্ছা, মাছেরা ডিম পাড়ে না বাচ্চা প্রসব করে? দেখো, বেশিরভাগ মাছেরা ডিম পাড়ে, তবে চন্দ্রবোড়া, মেটলির মতো কোনো সাপ বাচ্চা প্রসব করে। পরের প্রশ্ন হচ্ছে, বিষাক্ত সাপ সম্পর্কে কি জানো? মানুষের জন্য ভয়ঙ্কর বিষাক্ত খুব কম প্রজাতির সাপ, যেমন কালাচ বা রোমাঞ্চেরা, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো, শঙ্খচূড়, শাঁখামুটি, এগুলো হচ্ছে বিষাক্ত। সাপের কি গায়ে লাগে? বিষাক্ত সাপেরা বিষকে শিকার মারতে ও হজম করতে কাজে লাগায়। সবার বিষ দাঁত একই মাপের হয় না। কোনো বিষ
শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে, কোনোটা বা রক্ত সংবহনতন্ত্রে। সাপ মানুষের সামনে পড়লে নিজেকে বিপদগ্রস্ত মনে করলে ভয় দেখিয়ে প্রথমে সতর্ক করে, যেমন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, হিসির শব্দ করে, কেউ বা ফনা তোলে, লেজের প্রান্ত নড়ায়। তারপর নিজের বাঁচার রাস্তা না পেলে কামড়ায়। কিন্তু সাপ খাদ্য ধরা ছাড়া বিষকে নষ্ট করতে চায় না। মানুষেরা কিন্তু সাপের খাদ্য নয়। এরপরে আমরা চলে আসবো বাঘ সম্পর্কে। বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমি জেনে নেব। দেখো, প্রথম প্রশ্ন, বাঘের দৃষ্টি কেমন? দিনের বেলায় মানুষ এবং বাঘের দৃষ্টিশক্তি প্রায় সমান, কিন্তু রাতের বেলায় বাঘের প্রখর দৃষ্টিশক্তি হয়, কারণ বাঘের চোখের রেটিনায় ট্যাপিকাম লুস্টাম নাম বলে একটা বস্তু থাকে, যার ফলে অল্প আলোতেও বাঘ মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়। পরের প্রশ্ন, বাঘের দাঁত ও নখ কেমন হয়? বাঘের চোয়াল হয় সাংঘাতিক জোরালো, এতে থাকে ক্যানাইন বা শোষকদন্ত। বাঘের চলাফেরার সময় সামান্য শব্দ হয় না, এদের থাবায় থাকে ধারালো নখ, যা শিকার করার আগে পর্যন্ত থাবার ভেতর ঢোকানো থাকে। বাঘ কিভাবে নিজেদের এলাকা চিহ্নিত করে? এক একটা বাঘ নিজেদের এলাকা চিহ্নিত করতে মূত্রথলি থেকে এক ধরনের তরল মাটিতে ও গাছে ছড়িয়ে দেয়। এছাড়া গাছের কাণ্ডে আঁচড় কেটেও নিজের অঞ্চলের সীমানা ঠিক করে। গন্ধ শুকেই বাঘ ও বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়। বাঘ একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে, যা নিজের অস্তিত্বকে জানিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক বাঘ সাধারণত একা একটা নির্দিষ্ট অঞ্চলে থাকে, সেখানে অন্য বাঘ ঢুকলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়। বাঘের প্রিয় খাদ্য কি? হরিণ ও শুয়োরের মাংস হচ্ছে বাঘের প্রিয় খাদ্য। সুন্দরবনে বাঘ কাঁকড়া, মাছ এবং ওসবও খায়। সুন্দরবনে বাঘ দেখতে কেমন হয়? দেখো, সুন্দরবনে বাঘের গায়ের চামড়া হালকা হলুদ থেকে হালকা রঙের হলুদ, কালচে হলুদ রঙের হয়ে থাকে। এর গায়ে ডোরা কাটা কালো দাগ থাকে, আঙুলের ছাপের মতো। ত্বকের এই বৈশিষ্ট্যের জন্যই সুন্দরবনের বাঘের বাদাবনের হেতাল গাছে লুকিয়ে থাকতে কোনো অসুবিধা হয় না। সাধারণত কোন সময় বাঘ শিকার করে? সাধারণত সূর্যাস্ত থেকে গোধূলির মধ্যে সময় বাঘ শিকার করে। বাঘ কিভাবে শিকার করে? বাঘ একই সঙ্গে হিংস্র ও বুদ্ধিমান। পেটে খিদে থাক বা না থাক, এরা শিকার হাতছাড়া করে না। নিঃশব্দে শিকারের পিছু নিয়ে তারা কাছাকাছি যতটা সম্ভব যেতে চেষ্টা করে, তারপর তাকে তাড়া করে বা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার কাঁধ বা গলা কামড়ে ধরে। শিকার মারা গেলে তাকে নিরাপদ স্থানে টেনে নিয়ে গিয়ে খায়। উদ্বৃত্ত খাবার গর্ত করে নিজের আস্তানার ধারে, ঝোপের ধারে জমিয়ে রাখে। বাঘ শুধু লাফিয়ে নয়, প্রয়োজনে গাছে চড়ে ও জলে সাঁতার দিয়েও শিকার করতে পারে। তারপরে প্রশ্ন, দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বাঘিনী কিভাবে সন্তানদের লালন পালন করে? দেখো, সন্তানের পালনের জন্য বাঘিনীর স্নেহ ও শাসন লক্ষ্য করার মতো। বাঘ বাচ্চা দেওয়ার আগে সে ভালোভাবে পরিষ্কার করে জায়গা তৈরি করে। বাচ্চা দেওয়ার পর তাদের কাছে সমস্ত দিন বসে থাকে। এই পাহারা দিতে গিয়ে অনেক সময় বাঘিনীর খাওয়া হয় না। বাঘিনী বাচ্চাদের সাঁতার কাটতেও করতে শেখায়। বাঘিনীর কাছে 6-7 মাস শিক্ষা পেয়ে শিশু বাঘ পূর্ণাঙ্গ বাঘে পরিণত হয়। বাঘিনী কিভাবে তাদের বাচ্চাদের শিকার করতে শেখায়? বাঘিনী বাচ্চাদের শিকার করতে গিয়ে প্রথম শিকার করা প্রাণীটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে দেয়। দাঁত বসিয়ে কিভাবে মাংস ছিঁড়ে খেতে হয় তা শেখায়। তারপর একসময় একটা আধমরা প্রাণীকে বাচ্চাদের সামনে নিয়ে এসে তার থেকে দাঁত দিয়ে মাংস ছিঁড়তে শেখায়। বাঘিনী বাসা বদলানোর সময় কি করে? বাঘিনী বাসা যদি কেউ চিনে ফেলে, সঙ্গে সঙ্গে সে বাসা বদল করে চলে যায়। বাসা বদলের সময় কোনো প্রাণী বা মানুষ যদি তার মুখোমুখি পড়ে, তবে তার মৃত্যু নিশ্চিত। বাঘিনী এই বাসা বদলের ঘটনার ফলে মধু সংগ্রহ করতে যাওয়া, কাঠ কাটতে যাওয়া অধিকাংশ মানুষ মারা যায়। পরের প্রশ্ন কি রয়েছে? সুন্দরবন অঞ্চলে জঙ্গল ঘেঁষা গ্রামে বড় সমস্যা কি? বয়স হলে বা আহত হলে বাঘ মানুষের বসতি এলাকায় সহজে শিকারের জন্য চলে আসে। এটাই সুন্দরবন অঞ্চলের জঙ্গল ঘেঁষা গ্রামের বড় সমস্যা। তারপরে প্রশ্ন কি হচ্ছে? বাঘের সংখ্যা বাড়ানো জরুরি কেন? এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তরটা এমন হবে, জঙ্গল ধ্বংস হওয়ায় চোরা শিকারের জন্য বাঘের সংখ্যা কমে এসছে। যে বনে বাঘ থাকে সেখানে ঢুকতে মানুষ ভয় পায়। মানুষের হাত থেকে জঙ্গলকে রক্ষা
করতে বনে বাঘের সংখ্যা বাড়ানো খুব জরুরি। বাঘের সংখ্যা বাড়ানোর জন্য ভারতের বিভিন্ন জঙ্গলকে ব্যাঘ্র প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এরপর আমরা চলে আসবো তিমি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো, তিমি কেমন প্রাণী, এদের শরীরের বিবরণ দাও। তিমি সামুদ্রিক প্রাণী, অনেক মেয়ে মাছ বলেও আসলে তিমি স্তন্যপায়ী প্রাণী। তিমির মাথার পেছনে নাকের জায়গায় লোম থাকে। এদের চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে, একে ব্লাডার বলে। জলে বাস করলেও তিমির ফুলকা থাকে না, থাকে ফুসফুস। কেবল জলের উপরে ভেসে উঠলে তিমি শ্বাস নেয়। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো এক এক সময় তিমির দুটো হাত পা ছিল। জলের জীবনে মানিয়ে নিতে তিমির হাত দুটো পরিণত হচ্ছে সাঁতার কাটার অঙ্গ হিসেবে, আর পেছনে পা দুটো লোপ হয়েছে। ব্লাডার কি, তিমির এটা কি কাজে লাগে? দেখো, উত্তর হচ্ছে তিমির চামড়ার নিচে চর্বির একটি পুরু স্তর থেকে, কি ব্লাডার বলে। এই চর্বির স্তরে প্রয়োজন তিমি চলাফেরার শক্তি যোগান দেয়, দেহের তাপ বজায় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, তিমি জলের নিচ থেকে ভেসে উঠলে সাদা ফোয়ারার মতো দেখা যায়, এর কারণ কি? উত্তর হচ্ছে জলে ডুব দিয়ে ভেসে উঠে তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন তার নাকের ফুটো বা হোল দিয়ে নিঃশ্বাস বায়ু 10 থেকে 40 ফুট বা 3 থেকে 12 মিটার পর্যন্ত উপরে উঠে যায়। এই বায়ুর অংশের আশেপাশে বাতাসের চেয়ে গরম হয়, সেখানে বাতাসে থাকা জলকণাগুলি বাষ্প পরিণত হয়। তাই তিমি ভেসে উঠলে অনেক দূর থেকে বাষ্পকে দেখে সাদা স্তম্ভের মতো মনে হয় একটা ফোয়ারা। তারপরে প্রশ্ন দেখে নাও, তিমি কি ঘুমায়? না, তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না। তিমিরা যখন বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কে একটা অংশ সজাগ হয়ে জেগে থাকে, অন্য অংশ ঘুমায়। পরের কোশ্চেনটা দেখাও, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগ রাখে? তিমিরা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। ব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের যোগাযোগ রাখে। নীল তিমি জেট ইঞ্জিনের আওয়াজের থেকে জোরালো আওয়াজ করে। নীল তিমি সম্পর্কে যা জানো লেখো। দেখো, নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। জন্মের সময় এরা প্রায় 7 মিটার লম্বা আর ওজন হয় 2500 কেজি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণবয়স্ক তিমি প্রায় 30 মিটার লম্বা হয় আর 1.5 লক্ষ কেজি ওজনের হয়ে থাকে। এরা দিনে 3 থেকে 4000 কেজি ছোট চিংড়ির জাতীয় প্রাণীর কিল খায়। দেখো, এইভাবেই আমরা বিজ্ঞানের প্রশ্নগুলো জেনে নিলাম।